হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, বাংলা প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আজকের একটি ভিডিও রয়েছে, আর সেখানে কিন্তু 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 20টি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওটি অর্থাৎ আজকের যে প্র্যাকটিস সেট 9 রয়েছে, আজকের প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে নোটিফিকেশনটি অন করে রাখবে, ঠিক আছে? এবং তোমরা যারা ভাবছো যে সমস্ত এই ভিডিওর পিডিএফগুলো অবশ্যই তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত নাও হতে পারো, তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে তোমরা অবশ্যই সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর বন্ধুরা, আজকে দেখো প্র্যাকটিস সেট 9 আর একটি প্র্যাকটিস সেট আমরা দেবো, তারপরে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস নিয়ে উপস্থিত হব। তাই প্রত্যেকে বলছি তোমরা এই ম্যারাথন ক্লাসগুলো মিস যাতে না করো, তার জন্য তোমরা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রেখে নোটিফিকেশনটি অন করে রাখো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমাদের প্রত্যেকে বলছি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করি। আজকের ভিডিওর প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নিই, চলো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো বন্ধুরা, বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর ওপর বিশেষ জোর দেওয়া হয় যে শিখন পদ্ধতিতে, সেটি হলো। দেখো বন্ধুরা, আজকের কিন্তু গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন রয়েছে। অবশ্যই তোমরা এই 20টির মধ্যে কতগুলি সঠিক করতে পারছো তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে। ওকে, দেখো কি বলেছে, তাহলে বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর ওপর বিশেষ জোর দেওয়া হয়। অর্থাৎ প্রথমে উদাহরণ দেওয়া হয়, সেই উদাহরণের সাহায্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা একটা সাধারণ সিদ্ধান্তের দিকে উপস্থিত হতে পারি, তাই তো? সেই শিখন পদ্ধতি কোনটি বলেছে, দেখো, আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড, অবরোহী পদ্ধতি ডিডাকটিভ মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড, প্রত্যক্ষ পদ্ধতি ডিরেক্ট মেথড। দেখো তাহলে প্রথমে উদাহরণের মাধ্যমে দিয়ে তারপর আমরা কিন্তু সাধারণের দিকে পৌঁছাই। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি অবশ্যই তোমরা জানো যে এটা কিন্তু আরোহী পদ্ধতি। ওকে, অর্থাৎ প্রথমে বিশেষ কোনো উদাহরণ, সেই উদাহরণের সাহায্যে ধীরে ধীরে কিন্তু আমরা একটা সাধারণ সিদ্ধান্তের দিকে আমরা পৌঁছাই, সেটা হচ্ছে কি আরোহী পদ্ধতি। আরোহী এবং অবরোহী পদ্ধতি দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর আরোহী পদ্ধতি আমরা জানলাম, অবরোহী পদ্ধতি, দেখো আরোহী পদ্ধতি আর বৈশিষ্ট্য কি রয়েছে, দেখো এটা কিন্তু জানা থেকে অজানার দিকে যায়। ওকে, জানা থেকে অজানার দিকে। ওকে, আর মূর্ত থেকে বিমূর্ত। এবং দেখো অবরোহী যে পদ্ধতি, সেই অবরোহী পদ্ধতি কিন্তু সাধারণ সূত্র থেকে, অর্থাৎ সাধারণ কোনো নিয়মাবলী থেকে কিন্তু সূত্রের বিশেষের দিকে বা উদাহরণের দিকে গিয়ে পৌঁছায়, সেটা হচ্ছে কি অবরোহী পদ্ধতি। ওকে, তাহলে অবরোহী পদ্ধতি অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু অজানা থেকে জানার দিকে। ওকে, আর সাধারণীকরণের থেকে কিন্তু বিশেষের দিকে এগিয়ে যায়। আর দেখো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ যে পদ্ধতিতে ট্রান্সলেশন করে পড়া হয়। ওকে, যখন ইংরাজি যখন আমরা পড়তে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু আমরা এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা কিন্তু বেশিরভাগ ব্যবহার করে থাকি। ওকে, তারপর দেখো প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডিরেক্ট মেথড, অর্থাৎ যেগুলো হচ্ছে কি আমাদের ইংরাজি পড়ার ক্ষেত্রে যখন আমরা সরাসরি সেই মেথডটা মানে সেই বিষয়টা আমরা পড়ি, ওকে, টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তখন সেটা হচ্ছে কি ডিরেক্ট পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো এই 4টে পদ্ধতি সম্পর্কে কম বেশি আমি ডিসকাস করে দিলাম। ওকে, সরাসরি যে পদ্ধতি, অর্থাৎ ইংরেজিতে থাকলে সরাসরি ইংরেজিতে পড়া হয়, সেটা হচ্ছে কি ডিরেক্ট পদ্ধতি। আর গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ অনুবাদ করে যেটা পড়া হয়। আর অবরোহী পদ্ধতি বললাম, ইন্টারেক্টিভ বা আরোহী পদ্ধতিও বললাম। চলো নেক্সট, পরেরটা দেখো, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তি ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? দেখো সূক্ষ্ম চালিকা শক্তি একদম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ফাইন মোটর স্কিল আর গ্রোস মোটর স্কিল। ওকে,
দেখো ফাইন মোটর স্কিল বলতে কি বোঝায় আগে আমাদেরকে জানতে হবে। দেখো ফাইন মোটর স্কিল বলতে কি, সূক্ষ্ম চলন বিকাশ, অর্থাৎ যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে সূক্ষ্ম যে সকল পেশি রয়েছে সেই পেশির যে চলন শক্তি সেগুলো যখন বিকাশ হয় সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল। ওকে, দেখো আমাদের প্রথমে কিন্তু স্থূল মোটর স্কিল হয়, অর্থাৎ স্থূল চালিকা শক্তি হয়, যেমন প্রথমে আমরা হাত পা নাড়াচাড়া করতে পারি, তারপরে কিন্তু হাতের আঙুলগুলি। ওকে, তাহলে ফাইন মোটর স্কিল বলতে কি বলেছে দেখে ওখানে, তাহলে আমরা বললাম কি সূক্ষ্ম চালিকা শক্তি, অর্থাৎ আমাদের দেহে যখন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল পেশিগুলো আছে সেই পেশিগুলো যখন নাড়াচাড়া করতে পারি, বা সেই পেশিগুলির মাধ্যমে যে সকল আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে কি সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল বিকাশ। ওকে, এবার দেখো এই ফাইন মোটর স্কিল বিকাশের দিকে কি কি পড়েছে দেখো, আরোহণ বা ক্লিম্বিং, লম্ফন বা হপিং, লিখন বা রাইটিং, পঠন বা রিডিং। দেখো পঠনটা কিন্তু কোনো সূক্ষ্ম চালিকা শক্তির ক্ষেত্রে এটা কোনোভাবেই নয়, পঠনটাকে আমরা আগে বাদ দিলাম। এবার দেখো আরোহণ বিষয়টা কি, দেখো কোথাও চড়া, অর্থাৎ কি দেখো আমার এখানে সূক্ষ্ম চালিকা শক্তিরও কাজ হচ্ছে এবং গ্রোস মোটর অর্থাৎ স্থূল চালিকা শক্তিরও আমাদের কিন্তু কাজ হচ্ছে। ওকে, আর লম্ফন অবশ্যই দেখো পায়ের মধ্যে দিয়ে পা দিয়ে আমরা লাফাচ্ছি, এটা কিন্তু দেখো পায়ের আঙুলের গুলো কাজ হচ্ছে কিছুটা, কিন্তু যে পায়ের যে পেশি বড় পেশিগুলোরও সেখানে কাজ হচ্ছে। কিন্তু যখন আমি বলছি সূক্ষ্ম চালিকা শক্তি, অর্থাৎ কি যখন ক্ষুদ্র ক্ষুদ্র পেশিগুলির কাজ হচ্ছে। এবার দেখো লিখনটা রয়েছে, দেখো লিখন, তাহলে এটা হচ্ছে না আমাদের, এটাও দেখো লম্ফনটাও হচ্ছে না। এবার দেখো লিখন, যদি আমরা লিখনটা দেখি, দেখো লেখার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সূক্ষ্ম পেশি অর্থাৎ যে হাতের আঙুলের যে পেশিগুলো সেই পেশিগুলোর মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ। ওকে, সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ হচ্ছে কি লিখন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর প্রত্যেকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে রাখো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসবো। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়ন নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়। দেখো ভাষা ব্যবহারের মূল্যায়নে বলেছে, ভাষা ব্যবহারের ক্ষেত্রে ভাষা ব্যবহারের মূল্যায়নের ক্ষেত্রে কোনটা দেখো, তাহলে 4টে অপশন কি বলছে, নজর সারণী, চেক লিস্ট, মূল্যায়ন মানদণ্ড বা রেটিং, দেখো পোর্টফোলিও, আর পারস্পরিক ভাব বিনিময়। দেখো ভাষার ব্যবহারের মূল্যায়ন বলতে দেখো ব্যবহার, যদি ভাষার মূল্যায়ন বলতো সেটা কিন্তু আলাদা বিষয় ছিল, কিন্তু ভাষার ব্যবহার অর্থাৎ ভাষার ব্যবহার কখন হবে, একাকী ভাষা ব্যবহার হবে যখন একে অপরের মধ্যে একটা পারস্পরিক কিছু বিনিময় হবে, ভাব বিনিময় হোক বা যে ইন্টারাকশন হোক, সেই যে ইন্টারাকশনটা গড়ে উঠবে সেটাই কিন্তু একটা ভাষা ব্যবহার, তাই তো। তাহলে ভাষা ব্যবহারের মূল্যায়নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু যেটা পারস্পরিক ভাব বিনিময়, অর্থাৎ একে অপরের মধ্যে যখন ভাব বিনিময় হবে সেটাই কিন্তু সব থেকে ভাষা ব্যবহারের মূল্যায়নের একটা বিশেষ সর্বাপেক্ষা প্রয়োজনীয় বিষয়। ওকে, পরেরটা নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে দেখো, নিচের কোনটি গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়। দেখো নেগেটিভ বলেছে, অর্থাৎ গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয় বলেছে। দেখো গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয় তাহলে কোনটা, ভ্রমণ কাহিনী অবশ্যই কিন্তু গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ একটা। জীবন চরিত অর্থাৎ জীবন কাহিনী। ওকে, তাহলে আমরা বিভিন্ন সাহিত্যের মধ্যে দেখেছি বিভিন্ন আমাদের জীবন রচনা থাকে, মনীষীদের জীবন রচনা, যেমন বিদ্যাসাগর হোক, রাজা রামমোহন হোক, হ্যাঁ বিভিন্ন গান্ধীজি হোক, তাহলে বিভিন্ন মনীষীদের কিন্তু জীবন রচনা থাকতো। ওকে, তারপর দেখো পত্র সাহিত্য আর দেশাত্মবোধক গীত কবিতা। দেখো যখন গদ্য সাহিত্য তাহলে এখানে কবিতা বলেছে আমরা ভালোভাবে বুঝতে পারছি, পত্র সাহিত্য অবশ্যই কিন্তু গদ্যের মধ্যে পত্র লেখার বিষয়টা থাকতো বা আছে, কিন্তু দেশাত্মবোধক গীত কবিতা অর্থাৎ যে সকল কবিতা এটা কিন্তু কোনোভাবে গদ্যের মধ্যে অংশগ্রহণ নয় বা গদ্য সাহিত্যের কোনো শ্রেণীবিভাগ নয়, এটা হচ্ছে কি পদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, দেখো পড়া এবং শোনার মধ্যে কোন সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে, একদম
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। দেখো, পড়া এবং শোনার মধ্যে কোন সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে? দেখো, সঠিক শব্দগুলিকে চয়ন করা, প্রত্যেকটি শব্দের উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা, যেটি পড়া হচ্ছে সেটিকে ঠিকভাবে পড়ে যাওয়া। এবার দেখো, কেউ পড়ছে আর কেউ শুনছে, তাহলে সেই পড়া ও শোনার মধ্যগুলিকে অবশ্যই কিন্তু শব্দগুলিকে চয়ন করে নেওয়া যেতে পারে। অর্থাৎ কেউ যদি পড়ে, সে পড়ার মাধ্যমে কোন শব্দগুলো কেমন আছে, কোন শব্দগুলোর কি বিষয়, সেগুলো কিন্তু সে ভালোভাবে চয়ন করতে পারবে। তাহলে এটা কিন্তু ঠিক। দেখো, প্রত্যেকটি শব্দের উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা অবশ্যই। দেখো, পড়ার সময় কিন্তু শব্দের উচ্চারণগুলোকে সঠিকভাবে সে নির্ধারণ করতে পারে। তাহলে দেখো, এখানে দুটো ঠিক হয়ে গেছে। যখন দুটো ঠিক হয়ে যাচ্ছে তখন আর তো আমাদের বলার অপেক্ষা থাকে না যে সবগুলি হতে পারে। তাহলে আমরা আরেকবার দেখব পরের অপশনটা কি বলেছে। দেখো, যেটি পড়া হচ্ছে সেটিকে ঠিকভাবে পড়ে যাওয়া। অবশ্যই দেখো, যেটি পড়া হচ্ছে সেটাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে পড়ে যেতে হবে। সঠিকভাবে বা ঠিকভাবে যদি পড়ে যায় তবে শোনার ক্ষেত্রে ঠিকঠাক কাজ হবে। ওকে, তাহলে যেহেতু পড়ার সঙ্গে শোনার বিষয়টা রয়েছে, তাহলে এটাও কিন্তু একদম সঠিক। তাহলে আজকের দেখো 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনের উত্তরটা কি হয়ে গেল? দেখো, ডিটা অর্থাৎ সবগুলি। চলো নেক্সট। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ব্যবহারিক প্রয়োজনে মানুষকে প্রায় কত পরিমাণ শব্দ লিখতে হয়? এটা হচ্ছে কি লিখতে, তয়কার হবে। ওকে, লিখতে বলা যায়। দেখো, ব্যবহারিক প্রয়োজনে মানুষকে প্রায় কত পরিমাণ শব্দ লিখতে বলা যায়? কত পরিমাণ ব্যবহারিক প্রয়োজনে লিখতে পারে? দেখো, 1000 থেকে 2000, 2000 থেকে 2500, 1500 থেকে 2000, আর 2500 থেকে 3000 পর্যন্ত শব্দ। দেখো, একজন মানুষ কিন্তু প্রয়োজনে প্রায় 2500 থেকে কিন্তু 3000 শব্দ লিখতে বলা যায়। 2500 থেকে 3000 শব্দ লিখতে বলা যায়। দেখো, বাক্য নয় কিন্তু শব্দ, ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে 2500 থেকে 3000 পর্যন্ত শব্দ লিখতে বলা যায়। দেখো, 7 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? দেখো, ব্যাকরণের নিয়মাবলীর উপর গুরুত্ব অর্থাৎ রুলস। দেখো, সাংগঠনিক আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, স্বাভাবিক আন্দোলন। দেখো, ব্যাকরণের নিয়মাবলী অবশ্যই অর্থাৎ যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই তো। দেখো, সাংগঠনিক আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি, সাংগঠনিক আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে হবে না। এবং যখন ব্যাকরণ নিয়মাবলী অবশ্যই মুখস্থ করা হয়, সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি অর্থাৎ জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু ব্যাকরণের নিয়মাবলী অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে। কারণ যখন আমরা একটা শব্দ লিখতে যাই, তখন কিন্তু এই ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে কিন্তু আমাদের নিয়ম কি রাখতে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যে নিয়ম বা যে সিস্টেম, যে ব্যাকরণের নিয়মগুলি অবশ্যই এখানে মুখস্থ রাখতে হয়। ওকে, নেক্সট। পরেরটা দেখো, 8 নম্বর কি বলেছে, জরুরি সাক্ষরতা স্তরে অর্থাৎ বা এমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? দেখো, জরুরি সাক্ষরতা স্তরে বা এমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? বলেছে জরুরি সাক্ষরতা স্তরে। দেখো, বর্ণমালা রচনা, শব্দ লেখা, বাক্য রচনা না অঙ্কন? দেখো, লিখনের ক্ষেত্রে জরুরি সাক্ষরতা স্তরে যে বিষয়টি হচ্ছে, দেখো সেটা হচ্ছে কি অঙ্কন। ওকে, অঙ্কনের ক্ষেত্রে কিন্তু জরুরি সাক্ষরতা স্তরে সবসময় লিখনের ক্ষেত্রে জোর দেওয়া হয়। ঠিক আছে, কারণ অঙ্কনের মধ্য দিয়ে কিন্তু তার যে লিখন ক্ষমতার সঠিকভাবে কিন্তু বিকাশ ঘটানো যায়। নেক্সট।
9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? লেখা শেখানোর সময় শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখো 4টে অপশন কি বলেছে, শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতে লেখা লিখতে বলা হবে, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে লেখা দেখে অক্ষরগুলো খাতায় লেখার সুযোগ দেওয়া হয়। দেখো শিশুদের যখন ভাষা লেখা শেখানো হবে তখন কিন্তু তাদের মধ্যে যে প্রতিভাটা রয়েছে, তাদের যে চিন্তা ভাবনাটা রয়েছে, তাদেরকে কিন্তু এই ব্ল্যাকবোর্ডে দেখে দেখে লেখার কথা কিন্তু বলা যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সঠিক বিকাশ আসবে না। বা অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে তারপর হাতের লেখা, এটাও কিন্তু না। আর একটা দেখো বর্ণমালা লিখতে বলা হবে, এটাও না। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভাইটাল সেটা হচ্ছে তাদের নিজের মতন, অর্থাৎ তাদের ভাবনা চিন্তার যে বিষয় রয়েছে সেই বিষয়টা কিন্তু লেখার সুযোগ দিতে, অর্থাৎ একটা কাজের মধ্যে দিয়ে কিন্তু দুরকম কাজ হবে। দেখো তাদের মধ্যে যে ভাবনা চিন্তা রয়েছে তার একটা বহিঃপ্রকাশ ঘটবে এবং তার মধ্যে দিয়ে তাদের একটা লেখার যে হ্যাবিট বা অভ্যাস বা তাদের হাতের লেখার যে স্পষ্টতা বা শব্দের ক্ষেত্রে যে গভীরতা, ওকে, বা বাক্যর তৈরির ক্ষেত্রে যে বিষয়টা সেটাও কিন্তু তাদের মধ্যে দিয়ে প্রকাশ হবে। তাহলে সবসময় তাদের ভাবনা চিন্তার উপর কিন্তু জোর দিতে হবে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি দেখো, আরোহী পদ্ধতি দেখো প্রথমে কিন্তু আমরা আরোহী পদ্ধতি পড়লাম এবং ডিটেলসে সেখানে কিন্তু বললাম। তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি বলে দেখো, ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। আরোহী পদ্ধতিতে ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। শিশু বিকাশের পক্ষে উপযোগী। আরোহী পদ্ধতি শিশু বিকাশের ক্ষেত্রে উপযোগী। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। আরোহী পদ্ধতি ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে তোলে। দেখো এই 4টের মধ্যে যে বৈশিষ্ট্যটা সঠিক সেটা হচ্ছে কি, এই আরোহী পদ্ধতিতে পড়ালে কি হবে, এই ব্যাকরণ পাঠকে কিন্তু অবশ্যই করে আকর্ষণীয় করে তুলবে, অর্থাৎ ব্যাকরণ পাঠের অন্যতম পদ্ধতি কিন্তু এই আরোহী পদ্ধতি। ওকে, ব্যাকরণ পাঠের শ্রেষ্ঠতম পদ্ধতি আরোহী পদ্ধতি। এবং আরেকটা বলা যায় যে প্রাচীন শ্রেষ্ঠতম পদ্ধতি সেটা হচ্ছে কি আরোহী পদ্ধতি। নেক্সট পরেরটা দেখো, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে। দেখো প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে কি শেখানো যাবে বা কিভাবে শিক্ষার্থীর শিক্ষণটা হয়। 4টে অপশন দেখো, বিভিন্ন শব্দ শেখানো হয়, শব্দের উচ্চারণ প্রতীকতা বানান শিক্ষা দেওয়া হয়, শিক্ষার্থী যাতে অভিধান দেখতে শেখে সেক্ষেত্রে বা সেজন্য শিক্ষা দেওয়া হয়, সবগুলি। দেখো শব্দক্রম আগে বুঝতে হবে শব্দক্রম পদ্ধতি কি। দেখো শব্দক্রম পদ্ধতি রয়েছে, বর্ণানুক্রম রয়েছে, বাক্যানুক্রম রয়েছে এবং তাহলে কি হলো, শব্দক্রম, বর্ণানুক্রম, বাক্যানুক্রম, তাই তো। তাহলে দেখো এই শব্দক্রম অর্থাৎ যখন একটা বাক্যের শব্দগুলো ভেঙে ভেঙে যখন পড়ানো হয়, ঠিক আছে, শব্দের মধ্য দিয়ে যখন শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি শব্দানুক্রম বা শব্দক্রম পদ্ধতি। এই শব্দক্রম পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীর তার যে উচ্চারণ, যদি আমি একটা বাক্যের মধ্যে যদি একটা শব্দ আলাদা করে নিয়ে সেটাকে যদি আমরা একটা উচ্চারণের জায়গায় উচ্চারণ করি তাহলে সেটা কিন্তু সঠিকভাবে ভালোভাবে উচ্চারণ করতে পারবে এবং তার মধ্যে বিভিন্ন যে সকল প্রতীকগুলো রয়েছে সেই প্রতীক সম্পর্কে কিন্তু তার অভিজ্ঞতা আসবে। এবং এই যে ধরো
মাধ্যম, এই মাধ্যম বানানটা বা মাধ্যম শব্দটা যদি সে পড়ে তাহলে তাহলে কিন্তু এই মাধ্যমের মধ্যে ওকে যে বানানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা সে বুঝতে পারবে যে মাধ্যম বানানটি ময়াকার, ধৈর্য বলা ময়াকার, এই যে এর মধ্যে কিন্তু একটা বানানেরও শেখার বিষয় থেকে যায়। তাহলে শব্দক্রম পদ্ধতিতে যে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কিন্তু তার যে উচ্চারণ, শব্দের উচ্চারণ এবং বিভিন্ন প্রতীক, যখন ময়কার, একার, ধৈর্যফলা, ময়াকার, এই যে বিষয়গুলো, প্রতীকগুলো এবং তার যে বানান, সেই বানানগুলোর ক্ষেত্রেও শিক্ষা কিন্তু দেয়া হয়। তাহলে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু উচ্চারণ, প্রতীকতা, বানান শিক্ষা দেয়া হয়। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে বোঝায়। দেখো উদ্দেশ্যমূলক ব্যাকরণ, দেখো সাধারণ ব্যাকরণ, প্রয়োগমূলক ব্যাকরণ, বর্ণনামূলক ব্যাকরণ, কোনোটি না। যখন কোনো উদ্দেশ্যমূলক ব্যাকরণ বোঝাবে তখন অবশ্যই সেই ব্যাকরণ বর্ণনামূলক হতে হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো বর্ণনামূলক। ওকে, তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল, দেখো উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে কিন্তু বর্ণনামূলক ব্যাকরণকে বোঝায়। ওকে, চলো নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে। 13 নম্বর প্রশ্নের মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। দেখো মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য, তাহলে মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত, দেখো 4টে বলেছে। কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন। দেখো কল্পনা শক্তির অবশ্যই কিন্তু এই মাতৃভাষা শিক্ষাদানের মাধ্যমে কিন্তু বা মাতৃভাষা শিক্ষাদানের একটা প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে কি, তার কল্পনা শক্তি, শিশুর যে কল্পনা শক্তি রয়েছে সেই কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন অবশ্যই করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি সঠিক। পরেরটা দেখো সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন। শিশুর সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন এই মাতৃভাষার মাধ্যমে কিন্তু সেটা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয়, তাহলে এটাও কিন্তু সঠিক। আরেকটা দেখো মূল্যবোধের বিকাশ সাধন, একদম খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে মাতৃভাষার মাধ্যমে অবশ্যই তার মূল্যবোধের সঠিক বিকাশ সাধন করা যায়। তাহলে দেখো এখানে 3টি যে রয়েছে অপশন, সেই অপশন 3টি সবগুলি কিন্তু সঠিক। তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে, দেখো উপরের সবগুলি। ওকে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা কেন মাতৃভাষার মাধ্যমে শুরু হওয়া উচিত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বন্ধুরা। অবশ্যই দেখো আজকের যে 20টি প্রশ্ন রয়েছে, 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলি সঠিক হচ্ছে তোমরা অবশ্যই করে মার্ক করো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তীতে কিন্তু ম্যারাথন ক্লাস আসবে, তাই প্রত্যেকে বলছি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। আর অবশ্যই প্রত্যেকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, আর সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও চটপট করে। তো দেখে নাও পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে, শিশু শিক্ষা কেন মাতৃভাষার মাধ্যমে শুরু হওয়া উচিত। দেখো মায়ের ভাষা বলে কি মাতৃভাষার মধ্যে শুরু হবে এরকম কোনো কথা আছে না, এটা কিন্তু কোনোভাবে সঠিক বা সত্য নয়। ওকে, এটা সঠিক বা সত্য নয়। দেখো ইংরাজি ভাষা শিশুর কাছে শক্ত বলে, ইংরেজি ভাষা শিশুর কাছে শক্ত বলে কি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা শুরু হওয়া উচিত, এটাও কিন্তু সঠিক নয়। বিদেশি ভাষার লোকে হচ্ছে কি লোকে কম বোঝে বলে, বিদেশি ভাষা কম বোঝে বলে হিন্দি পড়াতে পারতো, মাতৃভাষার মাধ্যমে কেন দরকার আছে, বাঙালি ছেলে হিন্দি মাধ্যমে, হিন্দি তো সবাই বোঝে, তাহলে এটা কিন্তু এরকম ভাবে বিদেশি লোকেরাও তো হিন্দি বোঝে, ইংরেজি পড়াতে পারতো, তাহলে এটাও কিন্তু সঠিক নয়। এবার দেখো মাতৃভাষার মাধ্যমে সব থেকে বেশি নিজেকে প্রকাশ করা সম্ভব বলে, একদম। যে শিক্ষার্থী বা যে শিশু ইংলিশ মিডিয়ামের একজন শিশু বা ইংরাজি ভাষাভিত্তিক পরিবারের একজন ছাত্র বা শিশু, সে তার ইংরাজি যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে থেকে যদি তাকে বাংলা পরিবেশ আনা যায়, ঠিক আছে,
তাহলে সে কিন্তু সঠিকভাবে তার নিজেকে প্রকাশ করতে পারবে না, কোথাও যেটা বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, তো তেমনি ভাবে এই মাতৃভাষার মাধ্যমে কিন্তু সে সব থেকে নিজেকে প্রকাশ করতে পারে। তাকে আমাকে যদি বলে যে তুমি ইংরেজিতে একটা নিজের সম্বন্ধে বলো, ঠিক আছে, এবং আমাকে যদি বলে বাংলাতে বলো, তাহলে কিন্তু আমি সব থেকে বাংলাতে নিজেকে বেশি প্রকাশ করতে পারবো, কিন্তু ইংরাজিতে কিন্তু আমি সেভাবে প্রকাশ করতে পারবো না। কারণ কি, আমি হচ্ছে কি বাঙালি মিডিয়ামের একজন, বা আমার কাছে মাতৃভাষাটা হচ্ছে কি বাংলা, তাই তো। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল, দেখো মাতৃভাষার মাধ্যমে সব থেকে বেশি নিজেকে প্রকাশ করা সম্ভব বলে শিশু শিক্ষা কিন্তু মাতৃভাষার মাধ্যমে শুরু হওয়া উচিত। তাহলে তার কিন্তু সমস্ত যে সম্ভাবনার বিকাশগুলি সঠিকভাবে হবে এবং সে নিজেকে বেশি করে প্রকাশ করতে পারবে। ওকে, চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন, কে প্রথম ভ্রাম্যমাণ বিদ্যালয় স্থাপন করেন? দেখো ভ্রাম্যমাণ বিদ্যালয় স্থাপন করেছিলেন কে? গ্রিফিথ জেমস, রাসেল ম্যাকমিলন, মার্গারেট ম্যাকলিন, ফ্লরেন্স নাইটেঙ্গেল। দেখো ভ্রাম্যমাণ বিদ্যালয় কিন্তু স্থাপন করেছিলেন মার্গারেট ম্যাকলিন কিন্তু ভ্রাম্যমাণ বিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট পরেরটা দেখো কি বলে, সৃজনাত্মক শিক্ষার্থী হচ্ছে সে যে সৃজনাত্মক শিক্ষার্থী ড্রয়িং আর পেন্টিং এর কুশল, অর্থাৎ যে ভালো ড্রয়িং ও পেন্টিং করতে পারে সে কি সৃজনাত্মক শিক্ষার্থী। অত্যন্ত বুদ্ধিমান, যে খুব বুদ্ধিমান সে সৃজনাত্মক শিক্ষার্থী। পরীক্ষায় প্রতিবার ভালো নম্বর করার যোগ্য, যে ছেলেটি পরীক্ষায় প্রতিবার ভালো নম্বর পায় সে কি সৃজনাত্মক শিক্ষার্থী। অথবা পার্শ্ব চিন্তন, আরেকটা রয়েছে যেটা দ্বীপটা, পার্শ্ব চিন্তন আর সমস্যা সমাধানে ভালো। দেখো অবশ্যই একজন সৃজনাত্মক শিক্ষার্থী যে সে কিন্তু বিভিন্ন রকম ভাবে নিত্য নতুন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আনতে পারবে এবং বিভিন্ন যে সকল সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই করে সমাধান করতে পারবে। তাহলে ড্রয়িং আর পেন্টিং কিন্তু যে কুশল সে কিন্তু এখানে সৃজনাত্মক শিক্ষার্থী নয়। অত্যন্ত বুদ্ধিমান হলেও সে কিন্তু সৃজনাত্মক নাও হতে পারে, আর পরীক্ষায় ভালো যোগ্য নম্বর প্রাপ্ত হলেও সে কিন্তু না। কিন্তু যদি তার মধ্যে পার্শ্ব চিন্তন ভাবনা থাকে, অর্থাৎ ক্রিয়েটিভ চিন্তা ভাবনা যদি থাকে তার মধ্যে, এবং সে যদি বিভিন্ন সমস্যাগুলি নিজে সমাধান করতে পারে, সেটাই তাহলে হচ্ছে কি একজন সৃজনাত্মক শিক্ষার্থী। ওকে, চলো নেক্সট 17 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, পাঠ্যক্রম রচনার অন্যতম রীতি কি দেখো, পরিবর্তনশীলতা, আধুনিকতার নীতি, প্রাচীনতার নীতি, ধারাবাহিকতার নীতি। দেখো প্রাথমিক শিক্ষায় যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম রচনার অন্যতম রীতি কিন্তু পরিবর্তনশীলতা, অর্থাৎ সময়ের সঙ্গে কিন্তু পাঠ্যক্রমকে অবশ্যই পরিবর্তনশীল হতে হবে। ঠিক আছে, তাহলে অন্যতম রীতি হচ্ছে কি পরিবর্তনশীলতা। নেক্সট পরে দেখো, শিশুর বিশুদ্ধ উচ্চারণ শেখানোর জন্য কোন ধরনের উপকরণ প্রয়োজন? দেখো বিশুদ্ধ উচ্চারণ দেখো ব্ল্যাকবোর্ডে আমরা যদি কোনো কিছু একটা লিখে দিই, তাহলে সেই লেখাটা দেখে দেখে সে সঠিকভাবে উচ্চারণ করতে পারবে? বিশুদ্ধ উচ্চারণ সে পারবে না, তাহলে এটা কিন্তু নয়। ওকে, মডেল দেখিয়ে তাকে বিশুদ্ধ উচ্চারণ, এটাও কিন্তু এখানে প্রযোজ্য নয়। এবার দেখো পড়ে আছে রেডিও আর চার্ট। দেখো চার্ট দেখেও কিন্তু সে সঠিক উচ্চারণ করতে নাও পারে, আর যদি রেডিওর মাধ্যমে সেই উচ্চারণগুলো শোনানো যায়, তাহলে সে কিন্তু একদম রেডিওর মাধ্যমে সেই উচ্চারণগুলো শুনে শুনে সে বিশুদ্ধ উচ্চারণ কিন্তু অবশ্যই করে করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো সিটটা রেডিও। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি? দেখো তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দাও, আর প্রত্যেক বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ভালো যদি লাগে একটু প্রত্যেককে বলবো একটু অন্তত
তোমরা লাইকটা করে দাও চটপট, ঠিক আছে। আর তোমরা যারা ভাবছো যে সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফ গুলো পেতে পারো। ওকে, তোমরা পিডিএফ গুলো পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখানে যুক্ত নাও হতে পারো, তোমরা তাহলে টেলিগ্রামে গিয়ে কিন্তু অবশ্যই করে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো অবশ্যই। ওকে, তোমরা ডিএম লার্ন একাডেমি বলে কিন্তু অবশ্যই করে সার্চ করতে পারো, ওখানে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। তো বন্ধুরা দেখো কি বলেছে, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি? পুস্তকের বহিরঙ্গ অবয়ব, পরিষ্কার ছাপা ও মুদ্রণ, পুস্তকের মান, পুস্তকের দাম। দেখো পুস্তকের দাম কিন্তু নির্বাচনের কোনো রকম মূলনীতি নয়, তাহলে এটা প্রথমে আমরা কাটা। পুস্তকের মান, পরিষ্কার ছাপা ও মুদ্রণ, আর পুস্তকের বহিরঙ্গ। বহিরঙ্গ দেখে কিন্তু কোনোদিন পাঠ্যপুস্তক নির্বাচন করা হয় না। তাহলে দুটো কেটে গেলে তাহলে দুটো পড়ে রয়েছে দেখো, পরিষ্কার ছাপা ও মুদ্রণ আর পুস্তকের মান। দেখো সবসময় পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি যেটা, সবসময় পুস্তকের মানের উপর কিন্তু ডিপেন্ড করে পাঠ্যপুস্তক নির্বাচন করা হয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো পাঠ্যপুস্তকের মান। নেক্সট দেখো বন্ধুরা, আজকের প্রশ্নের শেষ প্রশ্ন, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন দেখো, পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি পেশনা জাগানো হয়, পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের প্রতি পাঠের প্রতি পেশনা জাগানো হয় সেটি হলো, অর্থাৎ পাঠ পরিকল্পনার যে সকল স্তর রয়েছে, তাই তো, প্রস্তুতি স্তর, উপস্থাপনের স্তর, মূল্যায়ন স্তর, চকবোর্ড সামারি, তাহলে যে সকল স্তর রয়েছে কোন স্তরে শিশুদের পাঠের প্রতি পেশনা জাগানো হয় সেটি হলো কোনটা দেখো, প্রস্তুতি স্তর, উপস্থাপনের স্তর, সাধারণীকরণের স্তর, কোনোটি নয়। দেখো বন্ধুরা আজকের কিন্তু এই শেষ প্রশ্ন রয়েছে, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং চটপট করে প্রত্যেক একটু লাইক করে দাও, হাত দিয়ে সুন্দর হাত দিয়ে একটু করে লাইক করে দাও, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। আর এইভাবে জুড়ে থাকো। দেখো এখানে উত্তরটি কি হয়ে যাবে, দেখো পাঠ পরিকল্পনার জন্য শিক্ষার্থীর প্রতি যে পেশনা জাগানো হয় সেটা কিন্তু প্রস্তুতি স্তরে। ওকে, প্রস্তুতি স্তরে কিন্তু সবসময় পেশনা জাগানো হয়। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি এরটা। তো প্রত্যেকে তোমরা যারা দেখছো ভিডিওটি অবশ্যই করে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, আর সঙ্গে সঙ্গে একটা করে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো প্রত্যেকে।